11তম রুলসটি হচ্ছে যদি বাক্যের মধ্যে সিম্পল বাক্যের মধ্যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে তাহলে আমরা ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের স্থলে দো বসাবো, সাবজেক্টের পজিটিভ ফর্মের স্থলে মেইন সাবজেক্টিভ ফর্ম বসাবো, এরপরে টেন্স অনুযায়ী আইএনজিটা উঠিয়ে দিয়ে ভার্ব বসিয়ে দেব। তাহলে উদাহরণটা কেমন দাঁড়াবে দেখো, ইন স্পাইট অফ হিজ রিডিং মোর হি ফেলস। কমপ্লেক্স কি হবে, ইন স্পাইট অফ এর পরিবর্তে দো, হিজ পজিটিভ ফর্মের পরিবর্তে হি, দো হি রিডস মেইন ফর্মে নিয়ে এসেছি রিডিংটাকে। তাহলে কি হচ্ছে, দো হি রিডস মোর হি ফেলস। আবার বলছি ইন স্পাইট অফ হিজ রিডিং মোর হি ফেলস, কমপ্লেক্স কি হবে, দো হি রিডস মোর হি ফেলস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো আমরা 12তম রুলসটা নিয়ে আলোচনা করি। 12তম রুলস হলো যদি সিম্পল সেন্টেন্সের শুরুটাই হয় শিওরলি, ট্রুলি, হোপফুলি, সার্টেনলি, অবভিয়াসলি এই জাতীয় কোনো অ্যাডভার্ব দিয়ে, তাহলে এটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন শুরুতে আমরা ইট ইজ লিখব এবং শিওরলি, অবভিয়াসলি, ট্রুলি, হোপফুলি এইগুলোর শেষে এল ওয়াই উঠিয়ে এটাকে জাস্ট অ্যাডজেক্টিভ বানায় ফেলবো। তাহলে কেমন হলো, ইট ইজ শিওর, এরপর দ্যাট বসাবো, আমরা অ্যাডজেক্টিভের পরে দ্যাট বসাবো, বাকি কোনো পরিবর্তন করব না। তাহলে উদাহরণটা আবার আমরা দেখি, শিওরলি হি উইল কাম, আমরা কি করেছি শুরুতে ইট ইজ লিখেছি, শিওরলির এল ওয়াইটা উঠিয়ে শিওর লিখে ফেলেছি, এরপর দ্যাট, দ্যাটের পরে বাকি কোনো পরিবর্তনই হবে না। তাহলে আবার উদাহরণটা দেখি, শিওরলি হি উইল কাম, কমপ্লেক্স কি হবে, ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম। যদি বাক্যটা থাকতো ট্রুলি তাহলে হতো ইট ইজ ট্রু দ্যাট হি উইল কাম। যদি থাকতো হোপফুলি দিয়ে তাহলে কি হতো, ইট ইজ হোপফুল দ্যাট হি উইল কাম। যদি থাকতো অবভিয়াসলি দিয়ে তাহলে উত্তরটা কি হতো, ইট ইজ অবভিয়াস দ্যাট হি উইল কাম। যদি সার্টেনলি দিয়ে থাকতো তাহলে কমপ্লেক্সটা হতো ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা 13তম রুলসটা নিয়ে আলোচনা করি। 13তম রুলসটা হচ্ছে যদি সাবজেক্টের পরে ওয়ান্ট, এক্সপেক্ট, আর্জ, উইশ, রিকোয়েস্ট, বেগ, অর্ডার এই জাতীয় কোনো ভার্বের পরে অবজেক্ট থাকে, অবজেক্টের পরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে এটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা সাবজেক্ট এবং ভার্বটা ঠিক রাখবো, এরপরে দ্যাট বসায় দিব এবং অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাবো দ্যাটের পরে, এরপরে শুড বসাবো, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে সিম্পলটা যদি এরকম থাকে, শি ওয়ান্টেড মি টু রিসাইট দ্য কোরআন, কমপ্লেক্সটা কেমন হবে, শি ওয়ান্টেড দ্যাট আই শুড, মির পরিবর্তে আই করা হয়েছে এবং শুড লেখা হয়েছে, আর কোনো পরিবর্তনই আসলে করা হয় নাই। তাহলে আবার বলছি, যদি প্রশ্নটা এরকম থাকে শি ওয়ান্টেড মি টু রিসাইট দ্য কোরআন, কমপ্লেক্সে এটা হবে শি ওয়ান্টেড দ্যাট আই শুড রিসাইট দ্য কোরআন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার 14তম রুলসটা নিয়ে আলোচনা করি। 14তম নিয়মটি হচ্ছে যদি বাক্যের মধ্যে ইন, অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য টাইম অফ থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা ইন, অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য টাইম অফ এগুলো উঠিয়ে এখানে ওয়েন ইট ইজ লিখবো, এরপরে ইনের পরেরটা অথবা অ্যাটের পরেরটা অথবা অ্যাট দ্য এজ অফের পরে অথবা অ্যাট দ্য টাইম অফের পরে যা থাকে তাই বসিয়ে দেব। তাহলে আমরা উদাহরণগুলো পর্যালোচনা করি। ইন উইন্টার ইট ইজ কোল্ড, ইনের পরিবর্তে আমরা ওয়েন ইট ইজ লিখেছি, উইন্টারটা বসিয়ে দিয়েছি। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, ইন উইন্টার ইট ইজ কোল্ড। কমপ্লেক্স কি হচ্ছে, ওয়েন ইট ইজ উইন্টার ইট ইজ কোল্ড, ইনের পরিবর্তে ওয়েন ইট ইজ লেখা হয়েছে, আর কোনো পরিবর্তন করা হয়নি। এরপরে আসো আমরা বি নাম্বারটা পর্যালোচনা করি। অ্যাট মর্নিং ইট ইজ কোল্ড, অ্যাটের পরিবর্তে আমরা ওয়েন ইট ইজ লিখেছি, এরপরে অ্যাটের পরে মর্নিং ছিল এটা বসিয়ে দিয়েছি, বাকি কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে উদাহরণটা কেমন দাঁড়ালো, অ্যাট মর্নিং ইট ইজ কোল্ড, কমপ্লেক্স করলে কি হবে, ওয়েন ইট ইজ মর্নিং ইট ইজ কোল্ড। আবার আসো আমরা সিটা দেখি। অ্যাট দ্য এজ অফ দিয়ে যদি বাক্য থাকে তাহলে আমরা অ্যাট দ্য এজ অফের পরিবর্তে কি লিখবো, ওয়েন প্লাস এই সাবজেক্ট আই লিখলাম এবং এটা যেহেতু পাস্ট টেন্সে আছে এই কারণে ওয়াজ লিখলাম। তাহলে উদাহরণটা কেমন দাঁড়াচ্ছে, অ্যাট দ্য এজ অফ 10 আই রিড ইন ক্লাস 4, কমপ্লেক্স কি হচ্ছে, ওয়েন আই ওয়াজ 10 আই রিড ইন ক্লাস 4। এরপরে আসো আমরা অ্যাট দ্য টাইম অফ যদি থাকে সেটা কিভাবে করব। অ্যাট দ্য টাইম অফের পরিবর্তে আমি আগের মতোই ওয়েন লিখবো, এরপরে সাবজেক্ট এটা পজিটিভ ফর্ম আছে সাবজেক্টিভ ফর্ম দেব, এরপরে উপযুক্ত একটা বিভাব দেব।
আগে যেমন ওয়েন ইট ইজ লিখেছিলাম, মূলত ইটটা ছিল সাবজেক্ট, সেই কারণে এখানে সাবজেক্ট মাই থাকার কারণে ইট না হয়ে আই হবে। এরপরে আগে ইজ লিখেছিলাম, মূলত এটা প্রেজেন্ট টেন্স থাকার কারণে, এখানে ওয়াজ লিখতেছি মূলত বাক্যটা পাস্ট টেন্স থাকার কারণে, আর কিছু না। তাহলে আমি উত্তরটা আবার বলছি বা প্রশ্নটা আবার বলছি, অ্যাট দ্য টাইম অফ মাই রিডিং হি কেম টু মাই রুম, আমার পড়ার সময় সে আমার রুমে এসেছিল। এটাকে কমপ্লেক্স করলে কি হবে, ওয়েন আই ওয়াজ রিডিং, বাকি কোনো পরিবর্তন হবে না, হি কেম টু মাই রুম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসো আমরা 15তম রুলসটা নিয়ে আলোচনা করি। 15তম রুলসটা হচ্ছে, যদি সিম্পল বাক্যটির মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অথবা প্রোনাউন অবজেক্ট আকারে থাকে, এরপরে ওয়েন অথবা হাউ প্লাস ইনফিনিটিভ ফ্রেজ থাকে। এখন তোমরা কেউ কোশ্চেন করতে পারো, ইনফিনিটিভ ফ্রেজ আবার কি জিনিস? ইনফিনিটিভ তো তোমরা জানো, টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলে। আর ইনফিনিটিভ হচ্ছে কি, টু সহ ভার্বের পরে যদি আরও দু একটা শব্দ থাকে তাহলে সেটাই ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে যদি এরকম থাকে সিম্পল বাক্যে, এটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন কিভাবে করবো আসো দেখি। প্রথমত আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হাউ পর্যন্ত ঠিক রাখবো, কোনো পরিবর্তন ঘটাবো না। হাউয়ের পরে আমরা হাউয়ের পূর্বের যে নাউন প্রোনাউন ছিল এটার সাবজেক্টিভ ফর্ম, এটা ছিল অবজেক্টিভ ফর্ম মি, সাবজেক্টিভ ফর্ম লিখবো আই, যেটা থাকে সেইটা অনুযায়ী আর কি। এরপর শুড অথবা কুড প্লাস ভিয়ন লিখবো, আর কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা আবার একটু পর্যালোচনা করি। দেখো, হি টট মি হাউ টু সলভ দ্য প্রবলেম, এটাকে আমরা কমপ্লেক্স করলে কি হবে, হি টট মি হাউ, মিটাকে আই করছি, আই শুড অথবা কুড সলভ দ্য প্রবলেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে চেঞ্জটা আসলে হয়েছে কোথায়, চেঞ্জটা টুটাও আমরা উঠাই দিয়েছি, হাউয়ের পরে সাবজেক্ট বসাইছি এবং শুড অথবা কুড বসাইছি, আর কোনো পরিবর্তন ঘটায়নি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা 16তম রুলসটা নিয়ে আলোচনা করি। 16তম রুলসটা হচ্ছে, এভরি প্লাস নাউন যদি সিম্পল বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করার সময় এভরির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো, এরপরে এভরির পরে নাউনটি বসে যাবে। এভরি মাদার যেমন আছে এখানে, লাভস হার চাইল্ড। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, এরপর নাউনটি বসাবো, নাউনের পরে হু ডাজন্ট বসাবো, তারপরে বাকি অংশ। তাহলে উদাহরণটা আবার পর্যালোচনা করে দেখো কেমন হয়। এভরি মাদার লাভস হার চাইল্ড, কমপ্লেক্সটা কি হবে, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, অথবা দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। একই, তোমরা অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্য করার সময় এই রুলসগুলো পড়েছো। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার লাভস হার চাইল্ড, অথবা দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভস হার চাইল্ড, একই আসলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার 17তম রুলসটা নিয়ে আলোচনা করি। 17তম নিয়মটা হচ্ছে, বাই অথবা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা শুরুতে ইফ প্লাস সাবজেক্ট কমার পরে সাবজেক্টটি বসিয়ে দেব এবং আইএনজিটা উঠিয়ে মূল ভার্বে নিয়ে আসবো। তাহলে উদাহরণটা দেখো কেমন দাঁড়ায়, বাই রিডিং মোর ইউ উইল পাস, বেশি পড়ার মাধ্যমে তুমি পাস করবা। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব শুরুতে ইফ প্লাস এই সাবজেক্টটা দিব এবং আইএনজি উঠাই দিয়ে মূল ভার্বে নিয়ে আসবো। তাহলে উদাহরণটা কেমন দাঁড়াবে দেখো, বাই রিডিং মোর ইউ উইল পাস, কমপ্লেক্স কি দাঁড়াবে, ইফ ইউ রিড মোর ইউ উইল পাস। সহজ কথা হচ্ছে বাই প্লাস আইএনজি থাকলে ইফ যুক্ত বাক্য হ্যাঁবোধক হবে। আবার যদি উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা উইদাউটের পরিবর্তে ইফ যুক্ত বাক্য শুরুতে নাবোধক করে ফেলবো। উইদাউট প্লাস আইএনজি আসলে এটা নাবোধক বাক্য। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা ইফ তো নিবই, এরপরে কমার পরের সাবজেক্ট প্লাস ডু নট নিব, এরপর মূল ভার্বটা আইএনজিটাকে উঠিয়ে মূল ভার্বে নিয়ে আসবো, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে উদাহরণটা আসো দেখি কেমন দাঁড়াচ্ছে, উইদাউট রিডিং মোর ইউ উইল ফেল, কমপ্লেক্স কি হচ্ছে, ইফ ইউ ডু নট রিড মোর ইউ উইল ফেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার 18তম রুলসটা নিয়ে আলোচনা করি। 18তম এবং শেষ রুলটি হচ্ছে, যদি সিম্পল বাক্যর মধ্যে জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন যদি থাকে, এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা জাস্ট আফটারের পরিবর্তে অ্যাজ সুন এজ ইউজ করতে পারি, হার্ডলি হ্যাড ইউজ করতে পারি, স্কার্সলি হ্যাডও ইউজ করতে পারি। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, অ্যাজ সুন এজ ইউজ করলে সাবজেক্টের পর আমরা ভি2 দেব, কিন্তু হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড দিলে কিন্তু আমরা সাবজেক্টের পরে ভি3 দেব। আসো আমরা উদাহরণটা নিয়ে পর্যালোচনা করি। দেখো,
জাস্ট আফটার সিং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এখানে জাস্ট আফটারের পরিবর্তে আমরা অ্যাজ সুন অ্যাজ ইউজ করেছি এবং কমার পরে সাবজেক্টটা হি নিয়ে এসেছি। অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে ভি2 বসে, এটা কিন্তু ভি2, আমরা ভি2 ইউজ করেছি। তাহলে সিম্পল যদি বাক্যটা এমন হয়ে থাকে আফটার সিং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, কমপ্লেক্সটা কী হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, বাকি কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি আমরা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড দিয়ে করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভি3 দিতে হবে। দেখো এটা ভি3 আছে এবং এই মানে কমার পরিবর্তে কিন্তু ওয়েন বসছে। দেখো যদি আমরা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড দিয়ে করি তখন আমাদেরকে অবশ্যই কমার মাঝখানে কমার পরিবর্তে ওয়েন বসাতে হবে। এই কমার জায়গাটাতে কিন্তু তোমরা অনেকেই ভুল করে থাকো। অ্যাজ সুন অ্যাজ থাকলে কমা ঠিক ছিল, কিন্তু যখন তুমি হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড দিয়ে করেছো তখন অবশ্যই কমার পরিবর্তে তোমাকে কিন্তু ওয়েন ইউজ করতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অথবা মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু এই সব জায়গা থেকেই কোশ্চেন আসে। তোমরা যদি এগুলো ভালো করে খেয়াল করো তাহলে আশা করি তোমাদের প্রবলেম হবে না। প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল থেকে কমপ্লেক্স নিয়ে তোমাদের যদি তারপরেও কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাও, আমরা চেষ্টা করব সেগুলো সমাধান করতে। আর গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনা জানতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকো।